রাগ করেছে তনুমনা, চোখ করেছে লাল, ঠোঁট ফুলেছে, চোখ ফুলেছে, ফুলেছে দুটো গাল। রাগ করেছে তনুমনা, মানু দাদার বোন, ফেলছে ছুঁড়ে থালা বাটি, ছুটছে মোবাইল ফোন। দর্শকবৃন্দ, ছড়া থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের আজকের প্রসঙ্গ রাগ। এই রাগ নিয়ে কথা বলার জন্য আমরা দুজন সাইকোলজিস্ট হাজির হয়েছি ইকরা টিভির মন অনুষ্ঠানে। আমি নাজমুল হোসেন, আর আমার সাথে রয়েছে আমি সৈয়দা জাকিয়া সুলতানা। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, রাগ আমরা বলে থাকি কথায় কথায়, সে রাগী লোক, আমার বউ রাগী, আমার স্বামী রাগী, বা আমার দাদা খুবই রাগী মানুষ। তো আসলে কোন রাগ ঠিক আছে, কোন রাগ ঠিক নেই, সে বিষয়ে আমরা কথা বলবো। সঙ্গে থাকুন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। রাগ কি, ইংলিশে যদি আমরা বলতে চাই, হোয়াট ইজ অ্যাঙ্গার? আচ্ছা, রাগ হচ্ছে একটা ইমোশন বা অনুভূতি। মানুষের বিভিন্ন ধরনের অনুভূতি আছে, ইট ইজ ভেরি নর্মাল। যেমন ধরেন দুঃখ, হতাশা, তারপরে হচ্ছে আনন্দ, কান্না, তারপরে হিংসা, লোভ। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অনুভূতি। রাগও ঠিক সেরকমই একটি অনুভূতি। মানুষের এটা আল্লাহ প্রদত্ত ইনবিল্ট একটা কোয়ালিটি, এঙ্গার বা রাগ। এখন একজন মানুষের রাগ নাই সেটা তো হইতে পারে না। সব ধরনের ইমোশন কম বেশি থাকতে পারে। রাগের বিষয়টা এখন তাহলে কখন এটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে এই রাগটা কি স্বাভাবিক রাগ নাকি অস্বাভাবিক রাগ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রাগ সকল রোগ মানুষের মধ্যে থাকতে পারে, রাগ হইলেই যে এটা রোগ তা নয়। না, অবশ্যই না, সেটা তো অবশ্যই না। তাহলে রাগ হচ্ছে অন্যান্য ইমোশনের মতো একটা বিষয়। তাহলে এটা যেহেতু আপনি বলছেন নর্মাল, এটা সবার ক্ষেত্রেই থাকতে পারে, তাহলে কখন অ্যাবনর্মাল, কখন অস্বাভাবিক, এ বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আচ্ছা, যেটা আমি একটু আগেও বললাম যে রাগ হচ্ছে নর্মাল ইমোশনের মতোই একটা ইমোশন, কিন্তু এই রাগের জন্য ব্যক্তি যখন নিজে সাফার করবে এবং তার আশেপাশের লোকজনকে সাফার করবে, তখন সেটা একটা সমস্যা। আদারওয়াইজ কিছুটা পরিমাণ রাগ থাকা তো বরং ভালো, কারণ তাহলে সে সামনের দিকে নিজেকে পুশ করতে পারবে না, নিজেকে সামনের দিকে আগানোর একটা ইচ্ছা থাকবে। ওইটুকু তো মিনিমাম থাকা তো অবশ্যই একজন মানুষের জন্য, এটা তার জন্যই স্বাস্থ্যকর। কিন্তু যখন অতিরিক্ত পরিমাণ হয়ে যাবে, তখন সেটা একটা সমস্যা। ঠিকই বলছেন। তো অতিরিক্ত কি, সে বিষয়ে আমরা আলোচনা করার আগে আপনার সাথে আমি একমত হতে পারি যে রাগ অনেক সময় অবদমিত, মানে কন্ট্রোল করলে ব্যক্তিরই অস্বাভাবিকতা দেখা দেয়। সেই পর্যায়ে রাগকে আউটব্রাস্ট করা দরকার আছে, কিন্তু সেটা স্বাভাবিকভাবে বা পোলাইট, ভদ্রভাবে রাগের বহিঃপ্রকাশ ঘটা যেতে পারে। অর্থাৎ আমার কথা হচ্ছে, রাগ আপনি যদি ভিতরে চেপে রেখে দেন, সেটা আউটব্রাস্ট যদি একদিন করেন, সেটা অনেক বেশি করে আউটব্রাস্ট হতে পারে এবং প্রতিক্রিয়াটা অনেক বেশি হতে পারে। তার থেকে ভালো যে রাগ আমরা বহিঃপ্রকাশ করতে চাই। তো এই রাগের কি কি কারণ হতে পারে? আচ্ছা, রাগ একটা মানুষ কেন এরকম পরিমাণ, এখন এটা খুবই স্বাভাবিক কোশ্চেন যে কেন এত বেশি পরিমাণ তার হবে। যখন একটা মানুষ অতিরিক্ত পরিমাণে ইমোশন দেখাচ্ছে বা অতিরিক্ত পরিমাণ রাগ দেখাচ্ছে, তখন এর পিছনে অ্যাকচুয়ালি তিনটা বিষয় কাজ করে তার মাথার মধ্যে। প্রথম হচ্ছে যে সে মনে করে, যে ব্যক্তিটা অতিরিক্ত রেগে যাচ্ছে, সে মনে করে যে যেই বিষয়টা হচ্ছে ওর সাথে সেটা আসলে আনফেয়ার, মানে এটা মানে ঠিক মতো হয়নি, সুবিচার হয়নি তার সাথে। এটা এক ধরনের চিন্তা তার মধ্যে থাকে। তার মধ্যে চিন্তা থাকে যে যা হয়েছে তার সাথে সেটা আসলে খুব কঠোরভাবে হয়েছে, এটা এত কঠোর হওয়ার দরকার ছিল না। এবং আরেকটা সে চিন্তা করে যে এটা আনএক্সেপ্টেবল ওয়েতে হয়েছে, মানে সে এইভাবে হওয়া উচিত ছিল না। যখন একটা মানুষের সাথে কোনো একটা জিনিস ঘটে, আচ্ছা একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি ভাবছি আমার বড় বোন আমাকে কিছু একটা বলেছে। এখন আমি যদি চিন্তা করি যে না, সে যে এই কথাটা আমাকে বলল এটা আসলে সে ঠিক করে নাই, তার এটা কোনোভাবেই বলা উচিত হয়নি, অ্যাজ এ বড় বোন এই কথাটা সে কোনোভাবেই বলতে পারে না।
তারপরে আমার চিন্তা আসতে পারে যে সে যেটা বলছে এটা আসলে অনেক বেশি মানে ক্রুয়েল, সে আমার সাথে আচরণ করেছে, অনেক খারাপভাবে আচরণ করেছে। এই বিষয়ে আমি একটা আমার ক্লায়েন্টের উদাহরণ দিতে চাই। মধ্যপ্রাচ্যে থাকে যে কোনো একটি দেশে, আমরা তো নাম বলতে চাই না কখনোই, তো সেই অনুযায়ী আমরা বলতেছি যে ছদ্মনাম ধরেন রুবেল। তো সে তার বস তাকে ডেকে একদিন বলল যে তুমি তো 3টা রুম গোছাও, তো এখন থেকে তুমি 3টা জায়গায় 10টা রুম গোছাতে হবে। এবং সে তার অফিসে তার যে কলিগস সেম কাজ করে আরও একজন রয়েছে, কিন্তু তাকে সে 3টাই দায়িত্ব দিয়েছে। তো সে ভেবেছে যে সে মিশরীয় আর আমি বাংলাদেশি, আমাকে সে 10টা দায়িত্ব দিয়েছে, এটা ক্রুয়েল, অমানবিক এবং অমানসিক। এবং সে প্রচণ্ড পরিমাণ রেগে গিয়েছে এবং রেগে গিয়ে সে ওইখান থেকে অন্য রুমে চলে গিয়েছে। প্রতিক্রিয়া আমরা আলোচনা করবো আর কি। তো আপনি বলছিলেন যে আনএক্সেপ্টেবল ওয়েতে কেউ যদি কিছু করে বা বলে সেটাও তখন সেটাও আর রাগের বহিঃপ্রকাশের একটা কারণ। মানে আমরা যদি দেখি যে কেন একটা ব্যক্তি এতভাবে এক্সপ্রেস করছে রাগটা, এইভাবে কেন বহিঃপ্রকাশ করছে, তার পিছনে আসলে অনেকগুলা চিন্তা তার মধ্যে থাকে, যেটা আপনার উদাহরণ থেকে, আপনার কেস থেকে বোঝা গেল, বা আমিও যেটা বলার চেষ্টা করছিলাম যে ব্যক্তি যদি সারাক্ষণ ভাবে যে যেই কাজটা আমার সাথে হয়েছে এটা আসলে ঠিক হয় নাই, এটা হওয়া Acceptable না। কোনোভাবেই উচিত হয় নাই, উচিত হয় যখন এই চিন্তাটা তার মধ্যে অনেক তীব্র পরিমাণ থাকে, তখনই সে এক্সপ্রেস করে রাগ হিসাবে। আচ্ছা, তার মানে আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এক ব্যক্তি যদি চিন্তা করে যে আমার প্রতি অবিচার হয়েছে, মানে সুবিচার হয়নি এবং অমানবিক অমানসিক হয়েছে এবং এটা গ্রহণযোগ্য নয় কোনোভাবেই, তখনই ব্যক্তি রেগে যেতে পারে। তো তাহলে আর এমনিতে কি কি কারণ? আচ্ছা, যখন এই জিনিসগুলো ব্যক্তির মধ্যে চিন্তা থাকে, চিন্তার বিষয়টা আমরা এই জন্যই বারবার ফোকাস করছি যে আসলে আমাদের মানসিকভাবে বা মনোগতভাবে, মনস্তাত্ত্বিকভাবে অনেক কিছুই আমাদের মধ্যে হয়ে যায়, যেটা আসলে বাইরে থেকে দেখা যায় না, যেটা আমাদের ব্রেইনের মধ্যে অ্যাকচুয়ালি হয়। যে কারণে আমরা বারবার এই কথাগুলো বলছি যে চিন্তার কথাটা বারবার আসছে। ব্যক্তি যদি চিন্তা করে, মানে তার যদি মনে হয় যে যেই ঘটনাটা ঘটেছে সেটা আসলে খুবই হতাশাজনক ঘটনা, তারপরে যে খুব দুঃখ লেগেছে আমার, তারপরে হচ্ছে যে মানে এই ঘটনাটা ঘটার পর মানে খুব হতাশ সে হয়েছে, বা খুব ডিসঅ্যাপয়েন্টেড বা বিরক্ত তার মানে বিরক্ত আপনি হয়েছে। এই কারণগুলো বলছেন যে বাহিরের দিক থেকে কেউ যদি তাকে করে এবং হতাশাজনক কিছু যদি তাকে বলে এবং সে ওই 3টা বিষয় যদি ভাবে, অর্থাৎ এটা বোথ ওয়ে, এটাই বোধ হয়ে বলছেন যাতে বাইরে থেকেও হবে এবং ভিতর থেকেও সে মানে চিন্তা ব্যক্তি তার থাকবে, ব্যক্তির। তখন এই দুইটা যখন একসাথে সমন্বয় হয় তখনই রাগের বহিঃপ্রকাশটা বেশি হয়ে যায়। এখানে একটা জিনিস একটুখানি বলি, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে সবাই তো এরকমভাবে রিয়াকশন করছে না, তাহলে ওই ব্যক্তিটা কেন শুধু শুধু স্পেসিফিকভাবে করছে? অন্যদের ক্ষেত্রে হয়তো 10 জনের সাথে একই ঘটনা ঘটছে, কিন্তু 1-2 জন বেশি রিয়াক্ট করছে, বাকিরা তো নর্মাল আছে। ওই যে বাইরের ইনফ্লুয়েন্স তার মধ্যে ঠিকই এসেছে, কিন্তু ভিতরের বাকিরা হয়তো ওইভাবে চিন্তা করছে না, বাকিরা হয়তো নর্মালি নিয়েছে বিষয়টা। কিন্তু যারা যেই 2-3 জন ভাবছে যে না এটা আসলে আমার সাথে অবিচার করা হয়েছে, এই জিনিসটা এভাবে হওয়া উচিত হয়নি, তারাই তখন দেখা যায় যে আউটস্প্রাট করে। কারেক্ট কারেক্ট। আর বহির্প্রকাশ করছে সে, কিন্তু ইন্টারনালি আপনি আলোচনা করলেন এবং আমি এক্সটার্নাল যেটা জাস্ট যুক্ত করতে চাই। ধরেন কেউ আপনাকে হ্যারেস করেছে, আপনাকে অপমান করেছে, আপনাকে বলল যে বাংলাদেশি মানুষরাই খুবই খারাপ, বজ্জাত, অবশ্যই হ্যারাসমেন্ট স্টেটমেন্ট, তাই না? তো আপনার তো তাতে তো রাগ উঠবেই, এটাই স্বাভাবিক। তো এই ধরনের বাহির থেকে ধরেন আপনাকে কেউ ফ্রাস্ট্রেশনের কথা বলেছে যে তুমি যে কাজ করছো সে কাজ গ্রহণযোগ্য নয়, তুমি তোমার থেকে ভালো অনেকেই করে, এবং এটা ফ্রাস্ট্রেশনমূলক কথা, হতাশাজনক কথা। হ্যাঁ, তারপর বিরক্ত করে, যেমন ধরেন হইতে পারে যে টেবিলটা তুমি যে মুছেছো, এই টেবিলটা তো মোছা হয় নাই, অথচ সে কিন্তু খুব ভালোভাবে মুছেছে, তারপরেও ভুল ধরার চেষ্টা, যেটা অর্থাৎ অন্য ব্যক্তিকে যে বিরক্ত করে, হার্ট করা, আঘাত করা। হ্যাঁ, এই ধরনের আঘাত করলে তখন ব্যক্তি রেগে যেতে পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো একইভাবে ডিসঅ্যাপয়েন্টেড যদি কোনো কথা বলে আর কি, আমরা আলোচনা করেছি, প্লাস ধরেন থ্রেট দিল যে তুমি কত বড় ধনী হইছো আমি দেখে নিব, তোমার চেয়ে বহু ধনী আছে, এই ধরনের থ্রেট, বা তুমি
মানুষ বা তুমি কাজটা যদি ঠিকমতো না করো তাহলে তোমার কাজটা চলে যেতে পারে, বা এটা এটা আসলে সবার সামনে হয়তো অপমানজনক কিছু একটা বলে ফেলতে পারে, সেটাও তো ব্যক্তির মধ্যে রাগের উৎপত্তি করে, রাগের সৃষ্টি হয়। জি, ঠিক বলেছেন। তো এই যে রাগের ফলে আমাদের তো এক ধরনের প্রতিক্রিয়া হয়, এবং আপনি বলেছেন যে এক এক মানুষ এক একভাবে প্রতিক্রিয়া করে। তো এখন কেউ খেয়াল করে দেখবেন যে ধরেন বলটা জোরে যদি কেউ ছুঁড়ে মারে, সে আঘাত পেল, কিন্তু সে বলল না ঠিক আছে কোনো অসুবিধা নাই। তো আবার সেই ছোড়া বলে আপনার সে আঘাত পেল, সে চিৎকার দিয়ে উঠল। আবার কেউ দেখা গেল যে আপনার বলের আঘাতে হয়তো একটু ম্যাসাজ করলো বলের আঘাত। তো এখন এই যে বল, টেনিস বল বা হার্ড বল যেটা দিয়ে ক্রিকেট খেলা হয়, সেটা ব্যথা লাগতেই পারে। আর একটা সফট বল কেউ মারলো, সফট বল দিয়ে মারলে তো ব্যথা পাওয়ার কথা না, তো তাইলে ব্যথা পেল না। তার মানে হলো আপনার এক্সটার্নাল যে হার্ড বল মারতে হবে। কেউ যদি সুন্দর করে কথা বলে কারোর সাথে, তাহলে সেটা রাগের কারণ হতে পারে না, অর্থাৎ সফট বলের কথা বলছি। আর হার্ড বলের কথা বলছি যে এক একজন এক একভাবে রিয়াকশন করতে পারে। কিন্তু সফট বলেও কেউ যদি রাগের প্রতিক্রিয়া হয়, সেটা তো অবশ্যই একটা অস্বাভাবিক ঘটনা। সেটা রোগ কিনা তার তার অ্যাঙ্গার প্রবলেম হিসেবে আমরা চিহ্নিত করব কিনা সে বিষয়ে আমাদের ভাবতে হবে। সে যাই হোক, আমরা এখন আলোচনা করতে চাই রাগের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার মধ্যে শারীরিক কী কী প্রতিক্রিয়া হইতে পারে। আচ্ছা, রাগের মধ্যে শারীরিক প্রতিক্রিয়া প্রথমেই যেটা আমরা মানে খেয়াল করেছি নিশ্চয়ই সবাই, যে আমাদের হার্টবিট বেড়ে যায়, মানে মুখের মধ্যে মনে হয় মুখ লাল হয়ে যায়, মানে রক্ত চলাচল এত বেশি স্পিডে হয় যে মুখ মুখ লাল হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। তারপর যে তখন কথা অনেক স্পিডে বলে মানুষজন যখন রাগের সিচুয়েশন তৈরি হয়। তারপর হচ্ছে যে তারপর যেটা হচ্ছে যে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে অন্যের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, কারণ এমন একটা কথা বলে ফেলে যে কারণে দেখা যায় যে সম্পর্কই নষ্ট হয়ে যাচ্ছে। তারপর শরীরে ঘাম হতে পারে, তারপরে হচ্ছে যে গলা শুকায় যেতে পারে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক, যে হার্টবিট বেড়ে যাওয়া, মুখে রক্ত চলে আসা, চোখ লাল হয়ে যাওয়া, ঘন ঘন শ্বাস পড়া, তারপর হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া, গলার সাউন্ডটা অনেক বেশি বেড়ে যাওয়া, যে নর্মাল সাউন্ডে কথা বলছিল রেগে গেলে আর একটু জোরে সাউন্ডও আসা, মুখ লাল হয়ে যেতে পারে, জি এটা বললাম, শরীর কাঁপতে পারে। শরীর কাঁপতে পারে, জি জি, জি। আর ঘাম দেওয়া তো আপনি বলেছেনই আর কি, এবং ইন্টারনালি তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এবং দেখা গেছে যে কেউ কেউ এই রাগের কারণে ব্লাড প্রেশার বেড়ে স্ট্রোক করে ফেলেছে, অথবা হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটতে পারে। সুতরাং দর্শকবৃন্দ, এই যে রাগ স্বাভাবিক হলেও রাগ যাতে আমাদের অস্বাভাবিক পর্যায়ে না যায় সেটার বিষয়ে ভাবতে পারে। তো রাগের আবার শারীরিক প্রতিক্রিয়া আছে, আবার মানসিক প্রতিক্রিয়া রয়েছে। তো মানসিক কয়েকটা প্রতিক্রিয়া আপনি বলবেন কিনা? আচ্ছা, মানসিক প্রতিক্রিয়া হচ্ছে যে যেটা হয় যে যেহেতু মানুষ রেগে যখন যায় তখন তো স্বাভাবিকভাবে সে চিন্তা করার ক্ষমতা নষ্ট করে ফেলে, যে কোনো এমন একটা কথা বলে ফেলে যে অন্যের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে যে ইমোশনাল প্রবলেম তৈরি হয়। তারপর তার নিজের দেখা যায় যে চিন্তাগুলাও মানে মানে খুবই এক্সট্রিম পর্যায়ে চিন্তা আসতেছে, যে চিন্তাটা তার আসার কথা ছিল না, খুব এই জাতীয় প্রবলেম তৈরি হতে পারে। এবং তার এইসব যখন হয় যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া, মানে হাজব্যান্ড ওয়াইফ রাগারাগির বিষয়টা যখন আসে, তখন এমন একটা চিন্তা করলো বা এমন একটা কথা বলে ফেললো, দেখা যায় যে সম্পর্কই নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়। তো খুবই এক্সট্রিম অবস্থা তৈরি হয়ে যায় তখন। এবং এটাই তো দেখা যায় যে সম্পর্কের মধ্যে আমাদের যে টানপোড়েন, রিলেশনশিপ যে প্রবলেম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে শুধু এই রাগারাগির কারণে। এবং করোনার সময় আপনি নিশ্চয়ই জানেন যে ডিভোর্স রেটের হার অনেক বেশি ছিল, এবং করোনার পরবর্তী সময়ে আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক অনেক ডিসরাপ্ট হয়েছে এবং অনেক ডিটোরিয়েট হয়েছে, অর্থাৎ অনেক খারাপ পর্যায়ে গিয়েছে। আফটার করোনা ইফেক্ট হিসেবে আমাদের মানসিক স্বাস্থ্য অনেক নিচে নেমে গিয়েছে, অর্থাৎ খারাপ পর্যায়ে আমরা সবাই অসুস্থতায় ভুগছি কোনো না কোনোভাবে, মৃদু থেকে মাঝারি বা সিভিয়ার পর্যায়ে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই রাগারাগির কারণে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে,
বাচ্চাদের সাথে মারাত্মক ক্ষতি হচ্ছে, সম্পর্কের অধঃপতন হচ্ছে। তো এছাড়াও আপনি যেটা বলেছেন যে ইমপ্রেশন খারাপ হচ্ছে, যে আপনি হয়তো আপনার ছেলেকে রাগ করেছেন গেস্টের সামনে, গেস্ট অন্যভাবে নিচ্ছে, অর্থাৎ সেটা হলো সামাজিক প্রতিক্রিয়া। জি। এবং আমরা বাচ্চাদের থেকে যে দূরে থাকছি বা হাজব্যান্ড থেকে যে দূরে থাকছি, তাতে করে আমাদের কি হচ্ছে, আমাদের নিজস্ব মেন্টাল হেলথেরও ক্ষতি হচ্ছে। কারণ একসাথে থাকতে পারলে আমাদের আলো ভালো হইতো। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমরা আলোচনা করলাম যে রাগের শারীরিক, মানসিক এবং সামাজিক প্রতিক্রিয়া, এখন আমরা আলোচনা করতে চাই যে এই রাগের কি আসলে চিকিৎসা দরকার, বা রাগ কি কন্ট্রোল করা দরকার? অবশ্যই কন্ট্রোল করা দরকার, কারণ আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম, কজগুলো দেখলাম বা যে রিয়াকশনগুলো দেখলাম, সেটা যদি এরকমভাবে চলতে থাকে তখন লাইফ তো খুবই একটা কঠিন অবস্থার মধ্যে চলে যাবে। সুতরাং অবশ্যই এরকম যদি সমস্যা থাকে, ব্যক্তির নিজেরই উচিত এটাকে চিন্তা করা যে আমার রাগটাকে কমাইতে হবে। যদি নিজে না পারে তাহলে প্রফেশনাল হেল্পের জন্য অবশ্যই যাওয়া উচিত। অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে আমি একটু ম্যানেজমেন্টের কথা কয়েকটা জাস্ট টেকনিক আপনাকে বলি, যে আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করে থাকি এই রাগ কন্ট্রোলের জন্য। এর মধ্যে প্রথম বিভিন্ন ধরনের টেকনিক এখানে দেওয়া হয়, যে ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে ডিস্ট্রাকশন করবে, কিভাবে অল্টারনেটিভ থিঙ্কিং করতে পারে, কিভাবে প্রবলেম সলভিং করতে পারবে। অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের এত স্ট্রেস লাইফে, এত কাজ, সেই অনুযায়ী আমাদের সময় নাই, সময়ের চেয়ে কাজ অনেক বেশি। তো যখন এত বেশি স্ট্রেসে আমরা পড়ি, তখন খুব স্বাভাবিকভাবে আমাদের রিয়াকশন হিসেবে রাগটা তো আসতেই পারে এবং আসে এই জন্য। তো তখন ওইখানে লাইফকে কিভাবে একটুখানি স্ট্রাকচার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তারপরে থট আইডেন্টিফিকেশন, যে কোন চিন্তা থেকে আমাদের সমস্যাটা তৈরি হচ্ছে, সেই চিন্তাগুলোকে আইডেন্টিফাই করা। এই কাজগুলোর মাধ্যমে আমরা সাধারণত আমরা রাগকে ম্যানেজমেন্ট করে থাকি। হ্যাঁ, অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে আমরা আসলে এই যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যাকে বলা হয় টকিং থেরাপি বা আমরা কাউন্সিলিং নামে ডাকে, কাউন্সিলিং কাউন্সিলরের কাছে আপনারা যাবেন যদি আপনার মনে করেন যে রাগটা অতিরিক্ত মাত্রায় দেখা দিচ্ছে এবং অস্বাভাবিক পর্যায়ে সম্পর্কের ক্ষতি হচ্ছে। এবং শুধু আপনার কেন, আপনার পরিবারের মধ্যে যদি কেউ থাকে তাকেও আপনি সাহায্য করুন, বলে সুন্দর করে বুঝিয়ে যে তোমার রাগটা হয়তো একটু অস্বাভাবিক পর্যায়ে গিয়েছে, কোনো কারণ আছে নিশ্চয়ই, তাহলে তুমি প্রফেশনাল হেল্প নাও। কিন্তু শুধু দর্শকবৃন্দ, কারো যদি রাগের ফলে সে টেলিভিশন ভাঙে, মোবাইল ফোন ভেঙে ফেলে আমার শুরুর যে ছড়ার মতো, তখন বুঝতে হবে যে তার সিভিয়ার কোনো মানসিক রোগ হয়েছে কিনা। বাইপোলার ডিসঅর্ডার, সেখানে রাগ হয়ে অনেক ভাঙচুর করতে পারে। এছাড়াও নিউরোটিক যে ডিসঅর্ডার, নর্মাল মানে ব্যক্তির ইনসাইট আছে, সেখানেও কিন্তু অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারে না, নিজে চাইলেও বাড়াবাড়ি পর্যায়ে রাগটা চলে যাচ্ছে। তখনই ব্যক্তির প্রফেশনাল হেল্প দরকার, সাইকোলজিস্টের কাছে যাবে। এবং দরকার হলে বাইপোলার ডিসঅর্ডার হলে সাইকিয়াট্রিস্টের কাছে মেডিকেশনের জন্য যাবে, অর্থাৎ সে জিপির সাথে দেখা করবে, জিপি তাকে ওষুধের মাধ্যমে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। এবং সাইকোলজিস্টরা ওষুধবিহীন আপনার চিকিৎসা করে, যেহেতু আপনার রাগটা মনের ব্যাপার, মনের বিভিন্ন টেকনিক আপনাকে দিবে। এবং তারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ দিয়ে থাকে, মানসিক এক্সারসাইজ, যেমন রিল্যাক্সেশন ট্রেনিং, ব্রিথিং ট্রেনিং, এগুলা খুবই ভালো এবং কার্যকরী বিজ্ঞানসম্মত ব্যাপার। শুধু দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে আমরা চিকিৎসার অংশ হিসেবে করে থাকি না, আমরা জনসচেতনতার জন্য করে থাকি। আপনার এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে আপনার নিকটস্থ প্রফেশনাল, অর্থাৎ আপনার জিপি বা সাইকিয়াট্রিস্ট বা সরাসরি আপনি আপনার সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় এবং নিঃসংকোচে। রাগ একটি স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ইমোশন, কিন্তু অস্বাভাবিকতাই আমাদের সমস্যা। আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আপনাদের যে কোনো সমস্যা নির্দ্বিধায়, যদি গোপনীয় পরামর্শ চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল আমাদের নিচে যাচ্ছে, এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন। নির্দ্বিধায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। এবং আপনারা সবাই রাগ নিয়ন্ত্রণ করে সুখে থাকুন, ভালো থাকুন এবং সুখে রাখুন, এই প্রত্যাশা করে আমাদের আজকের অনুষ্ঠান মন থেকে আমি সাইকোলজিস্ট নাজমুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।